আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের ধারাবাহিক এই আয়োজন কুইজ শো কুইজ 2024-এ। আমাদের এই কুইজ শো নতুনভাবে নতুন ফরম্যাটে আমরা শুরু করেছি। কি নিয়ম কানুন কি করেছি সেটা জানাবো আপনাদের একটু পরে, কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই বুদ্ধির, জ্ঞানের, মেধার এই লড়াইয়ে কোন দুটো স্কুল আজ রয়েছে আমাদের সাথে। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। কে এম জাফির শাফি, নবম শ্রেণী, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ রাইসুল ইসলাম, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, অষ্টম শ্রেণী। জারিফ আফতাহি, দশম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জারিফ আহমেদ অরুণী, দশম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। চলুন এবার জানিয়ে দিই যে আমরা আমাদের অনুষ্ঠান কিভাবে সাজিয়েছি। মোট দুটো ভাবে আমরা আমাদের অনুষ্ঠান করেছি। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে 10টি বিষয় রয়েছে আমাদের: বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। এসব থেকে আমরা প্রশ্ন করব প্রথম রাউন্ডে, ছবি এবং ভিডিও দেখিয়ে আমরা প্রশ্ন করব। আর দ্বিতীয় রাউন্ডে থাকবে কুইক কুইজ, যেখানে একই বিষয়ের উপর আমরা 10টা করে প্রশ্ন করব, 1 মিনিটে সেখানে উত্তর দিতে হবে। নম্বর বন্টনের বেলায় যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর বিষয়ভিত্তিক রাউন্ডে। আর কুইক কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো জরিমানা হবে না। বিষয়ভিত্তিক রাউন্ডের বেলায় যেটা করতে হবে, যে উত্তর দিতে হলে আগে বাজার চাপতে হবে। যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার। এবং যেটা হবে সেটা হচ্ছে যে 6টি বিষয় থেকে আমরা 2টি করে প্রশ্ন করব, তার মানে 12টা প্রশ্ন করব। প্লাস কুইক কুইজ রাউন্ডে এসে আমরা করব 10টি র্যাপিড ফায়ার রাউন্ড প্রশ্ন, দ্রুত প্রশ্ন দ্রুত উত্তর। এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমেই আসছে আমাদের যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে আমাদের পর্দায়। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে বাংলাদেশের এই ম্যাপে। প্রশ্নবোধক চিহ্নের আড়ালে থাকা বাংলাদেশের একটি জেলার নাম আমরা জানতে চাই। এটি কোন জেলা? একদিকে রয়েছে বগুড়া, আরেক পাশে নাটোর, আরেক দিকে পাবনা, ডান দিকে টাঙ্গাইল, মাঝখানে নদী এটাকে ভাগ করেছে, জেলাগুলোর মধ্যে সীমারেখা টেনেছে। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় কোন জেলা রয়েছে? বাজার প্রেস করেছেন এই পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আপনাদেরকে আমি আরেকটা সুযোগ দিতে চাই, রাজশাহী সঠিক উত্তর না, আর একটু ভালো করে খেয়াল করুন। একদিকে নাটোর, উপরে বগুড়া, নিচে পাবনা, ডান দিকে টাঙ্গাইল, টাঙ্গাইলের পাশেই যমুনা নদী পার হয়েই এই জেলাটি। আপনাদের কাছে আর উত্তর পাচ্ছি না, আসতে চাই মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের কাছে। জেলাটির নাম নওগাঁ। নওগাঁ, দেখা যাক এটার নাম নওগাঁ কিনা, কিন্তু নওগাঁও ভুল উত্তর। আপনাদেরকে আমি সুযোগ দিতে চাই আরেকটা। এটি নওগাঁ নয়, ম্যাপটা খেয়াল করুন। সিরাজগঞ্জ বলছেন আপনারা, দেখে নিন এটি সিরাজগঞ্জ কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে সিরাজগঞ্জ। অ্যাবসলিউটলি রাইট আনসার, ভেরি ওয়েল ডান। সিরাজগঞ্জ হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এখানে বিশেষ করে তাঁত শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য রয়েছে এখানে, ঠিক আছে? ভেরি ওয়েল ডান। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রথমেই 10 নম্বর পেয়ে গেলেন আপনারা। দুঃখিত, এপাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভুল উত্তর দিয়েছেন, জরিমানা হয়ে গেল 5 নম্বর, কিন্তু আশা করি পরের বারে আপনারা আরও বেশি নম্বর তুলে নেবেন। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। তার ডাক নাম জুডু। জন্ম 1929 সালের 3 মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তার বাবা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1960 সালে তিনি বিএড, ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন 1964 সালে। মুক্তিযুদ্ধের সময় তার স্বামী শরীফ ইমাম মারা যান এবং তিনি হারান তার সন্তানকে। প্রশ্ন হচ্ছে কি নাম এই অসীম সাহসী নারী? সবার আগে বাজার প্রেস করছেন এই পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শহীদ জননী জাহানারা ইমাম। শহীদ জননী জাহানারা ইমাম
আমি দেখি আপনাদের উত্তর সঠিক কিনা। এই পাশে বাজার প্রেস করছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর জাহানারা শহীদ ইমাম। জননী জাহানারা ইমাম। শহীদ জননী জাহানারা ইমাম। আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন একেবারে সঠিক উত্তর, শহীদ জননী জাহানারা ইমাম। তার জন্ম আগেই বলেছি মে মাসের ৩ তারিখ 1929 সালে। 1994 সালে 26শে জুন ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। শহীদ জননী তিনি কথা সাহিত্যিক, শিক্ষাবিদ, নেত্রী। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ৭১-এর দিন দিন, যেখানে মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ সময় উঠে এসেছে। মুক্তিযুদ্ধে তিনি তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমি তাকে হারান এবং রুমির শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত হন। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বাংলাদেশ বিভাগ থেকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী বিভাগে। এবারে প্রশ্ন আসছে ইতিহাস বিভাগ থেকে। ইতিহাস বিভাগ থেকে প্রথম প্রশ্ন। প্রাচীন গ্রিসের একটি নগর রাষ্ট্র এটি। তার সামরিক সমাজ এবং তার নাগরিকদের, বিশেষত যোদ্ধাদের কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলার জন্য এটি বিখ্যাত। সমাজের যোদ্ধাদের প্রশিক্ষণ খুব ছোটবেলা থেকে শুরু হতো এবং জীবনের এটি খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হতো। এই সেনাদলকে বলা হতো স্পার্টান এবং এই স্পার্টান নিয়ে প্রচুর চলচ্চিত্র নির্মিত হয়েছে, আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে দক্ষিণ গ্রিসের এই প্রাচীন নগর রাষ্ট্রের নাম কি? স্পার্টা। স্পার্টা। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় বলছেন স্পার্টা। একই সঙ্গে বাজার প্রেস করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর স্পার্টা। স্পার্টা। দেখা যাক এই নগর রাষ্ট্রটি স্পার্টা কিনা এবং তাদের নাগরিকরা স্পার্টান কিনা। আমাদের কম্পিউটার বলছে স্পার্টা। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। স্পার্টা একটা পৃথক শহর, স্টেট বা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত এবং স্পার্টার যারা সৈন্য তাদের কঠোর অনুশীলন করানো হতো। এই জন্যই স্পার্টার সেনাদল তৎকালীন গ্রিসের সবচেয়ে দুর্ধর্ষ সেনাদল হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সো এথেনি এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিজয় লাভের পর স্পার্টা নিজেদেরকে গ্রিসের স্বাভাবিক রক্ষক হিসেবে তারা ঘোষণা করে। ভেরি ওয়েল ডান। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দুদলই 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। চলে যাই ইতিহাস বিভাগে আমাদের পরের প্রশ্নে। দেখা যাক কি আছে। 13 আগস্ট 1961 সাল থেকে শুরু করে 1989 সালের নভেম্বরে পূর্ব জার্মান কর্মকর্তাদের নির্দেশে এটি ভেঙে না ফেলা পর্যন্ত প্রাচীরটি ভৌগোলিকভাবে সুদীর্ঘ 28 বছর ধরে পার্শ্ববর্তী পূর্ব জার্মানি থেকে পূর্ব বার্লিন সহ পশ্চিম বার্লিনের মধ্যে সীমানা প্রাচীর হিসাবে অবস্থান করছিল। এটি ঠান্ডা যুদ্ধ এবং সাম্যবাদী ও পুঁজিবাদী ধারণার মধ্যে বিভাজনের প্রতীক ছিল। প্রশ্ন হচ্ছে আমরা কিসের কথা বলছি? মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর বার্লিনের দেয়াল। বার্লিন দেয়াল, বার্লিন ওয়াল বলছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে বাজার প্রেস করেছেন আইডিয়াল স্কুল কলেজ। আপনাদের উত্তর দ্য বার্লিন ওয়াল। দ্য বার্লিন ওয়াল। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বল বার্লিন ওয়াল। বার্লিন প্রাচীর ছিল একটা বাধা যা 1961 থেকে 1989 সাল পর্যন্ত পূর্ব এবং পশ্চিম বার্লিনকে বিভক্ত করে রেখেছিল এবং পূর্ব জার্মানি এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। বলা হয়ে থাকে যে এই প্রাচীর পার হতে গিয়ে 125 জন প্রাণ হারিয়েছে। বার্লিন ওয়াল। অভিনন্দন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দুদলই সঠিক উত্তর দিয়েছেন। ইতিহাস বিভাগ থেকে দুটি প্রশ্ন শেষ হলো। চলে যাই আমাদের পরের বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসছে প্রথম প্রশ্ন। একটি অণু, আমরা একটি অণুর ছবি দেখছি যা সমস্ত জীবিত জীবের জেনেটিক তথ্য বহন করে। এটি আমাদের চোখের রং কি হবে, উচ্চতা কি হবে, কি কি ধরনের অসুখ বিসুখ থাকবে, সেগুলো সমস্ত বৈশিষ্ট্য এই অণুটি নির্ধারণ করে। জীববিজ্ঞানের মৌলিক উপাদান এবং জীবের বংশগতির জন্য এই অণুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন অণুর কথা বলছি? দুদলই বাজার প্রেস করেছেন। প্রথমে ক্রোমোজোমের ডিএনএ। ক্রোমোজোমের ডিএনএ। ডিএনএ। আচ্ছা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের উত্তর ডিএনএ। আপনারা বলছেন ডিএনএ। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে
DNA, absolutely right answer. ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে ডিএনএ। প্রোটিন তৈরির জন্য এটি একটি কোষের কোড। আমেরিকার জীববিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1950-এর দশকে এই ডিএনএর কথা আমাদেরকে প্রথম জানান। এবং ডিএনএ এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ডিএনএর মধ্যেই থাকে বংশ পরম্পরা। কিভাবে আসে? কারণ আমাদের কোষের মধ্যে এই ডিএনএ আছে, এই ডিএনএর মধ্যে এই তথ্যগুলো সব লেখা থাকে। তো আমাদের বাবা মার মাধ্যমেই সেই তথ্যগুলো আমাদের কাছে আসে, আবার এই তথ্যগুলো আমাদের সন্তানদের মধ্যেও প্রবাহিত হয়। ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অণুটি। ভেরি গুড, দুদলই চমৎকার উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। ক্লাউড কম্পিউটিং। আজকের দিনে আমরা প্রায় শুনি, সবাই আলাপ করে, আমরা তো ক্লাউড কম্পিউটিংয়ে যে যাচ্ছি বা ক্লাউড কম্পিউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং কথাটা বলছি, এটা কি আসলে? মানে গুগল এটা ইউজ করছে, সারা পৃথিবী ইউজ করছে, ব্যবসা বৈজ্ঞানিক ক্ষেত্রেও এটার অপরিসীম ব্যবহার। আমার প্রশ্ন হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি এবং কি কি কাজে আমরা এখনই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছি। ক্লাউড মানে তো আমরা জানি মেঘ, মেঘের মধ্যে কম্পিউটারে কাজ করবো, কিন্তু ব্যাপারটা আসলে কি? সবার আগে বাজার প্রেস করছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ক্লাউড কম্পিউটিং মূলত একটা মানে যেটা একটা দরা ছোঁয়ার বাইরের একটা জিনিস, এটা ফোনের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে থাকে। এইটার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ব্যবস্থাপনা করা হয়, বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর করা হয়, এবং আপনার ফোনের মধ্যে যদি কোনো মেমোরিতে থেকে যদি কোনো কিছু সরে যায়, আপনি ক্লাউড থেকে আবার জিনিসটাকে আবার ব্যাকআপ করতে পারবেন। উইচ মিনস ক্লাউড হচ্ছে এত বড় একটা মানে মেমোরি, যেই মেমোরি থেকে আপনার ইন্টারনেটে সব কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন, আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। একটা আইসিটি ডিভাইসের জন্য যা কিছু লাগে সব কিছু একটা ক্লাউড দ্বারা সম্ভব। আপনাদের ব্যাখ্যা পেলাম। আমি আরেকটু দেখি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা পাই কিনা। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ক্লাউড কম্পিউটিংয়ের যে জনপ্রিয় সফটওয়্যার বর্তমানে আছে ড্রপবক্স, এটা অ্যাপের মতো। এই ড্রপবক্সে আমরা উদাহরণস্বরূপ ড্রপবক্সে আমরা সব কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, যেমন আমাদের বার্থ সার্টিফিকেট শুরু করে ড্রাইভিং লাইসেন্স, সবগুলো আমরা যদি ক্লাউড কম্পিউটিং মানে ড্রপবক্সের মধ্যে রেখে দিই, আমরা যখন প্রয়োজন হবে আমাদেরকে সেটা নিয়ে বয়ে বেড়াতে হবে না। আমরা সেখান থেকেই যেখানে লাগবে সেটা শো করতে পারবো। ইভেন আমাদের যেসব পাসওয়ার্ডও আমরা একটা পেজের মাধ্যমে আমাদের যা যা লাগে যখন তখন দরকার হবে, কাগজ যেগুলো থাকে সেগুলো আমরা ক্যারি না করে ছবি আকারে এই ড্রপবক্স বা ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে রাখতে পারবো। আমাদের ওয়েবসাইট সম্পর্কিত কাজও ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারবো। ক্লাউড কম্পিউটিংটা এভাবে কাজ করে। আচ্ছা, দুদলের কাছ থেকে আমরা ব্যাখ্যা পেয়েছি। দেখি আমাদের কম্পিউটার কি ব্যাখ্যা দেয় ক্লাউড কম্পিউটিং সম্পর্কে। কম্পিউটার বলছে অনেক ধরনের কাজে ব্যবহার হয়। একটা হচ্ছে ডেটা স্টোরেজ, যেটা একদম সঠিক বললেন যে আমাদের ড্রপবক্স আছে, বা সবচেয়ে যেটা বড় উদাহরণ যদি আমরা বলি, যেমন গুগলের আমাদের যে ডেটা স্টোরেজ সুবিধা আছে না, গুগল ড্রাইভ। আমাদের এখন কি হয় যে আমরা যদি কাজ করতে চাই, আমাদের কিন্তু এখন ফিজিক্যালি হার্ড ড্রাইভ দরকার নেই, আমরা আমাদের সমস্ত ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে পারি, তাই না? এবং সেখানে ওয়ান ড্রাইভ, যদি মাইক্রোসফট অফিস বলি, সেখানে ওয়ান ড্রাইভ আছে, তারা আমাদেরকে 15 জিবি 5 জিবির মতন জায়গা দেয়, অনেক জায়গা দেয়, আমাদের ডেটা সেখানে রাখতে পারি। এবং এখন আরও যেটা মজার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্ভার, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের অনেক বড় বড় বিগ ডেটা, অনেক কিছু হিসাব নিকাশ তারা সব সার্ভারে আপলোড করে। এখন দেখা যায় যে এই সার্ভার তারা নিজেরা রাখে না, সেটাও ক্লাউডে রেখে দেয়। অর্থাৎ বাইরের কোথাও দুনিয়ায় কোনো একটা জায়গায় বিশাল স্টোরেজ ক্যাপাসিটি আছে, সেটাকে আমরা ভাড়া নিই। যে এখনকার দুনিয়াতে এমন জায়গায় চলে গেছে যে আমাদের আর খুব দামি হাই কনফিগারেশন কিছু দরকার নেই। একটা সিম্পল মোবাইল, খুব সাধারণ মানের একটা ল্যাপটপ দিয়েই আমরা অনেক জটিল কাজ করতে পারবো। ক্লাউড কম্পিউটিং আমাদেরকে এই সুবিধাগুলো দেয়। ভেরি গুড, দুদলই একেবারে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরবর্তী বিভাগে, সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতি থেকে আসছে প্রথম প্রশ্ন, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ হ্যামলেট। এটি একটি নাটক। এই নাটকটি একজন ড্যানিশ যুবরাজের প্রতিশোধ এবং ষড়যন্ত্রের গল্প নিয়ে গড়ে উঠেছে। বিশ্ব সাহিত্যের যেগুলো ক্লাসিক সাহিত্যকর্ম বলা হয়, হ্যামলেট তার মধ্যে অন্যতম। এবং ট্র্যাজিক
সাহিত্য যাকে বলে এটি সেটি। প্রিন্স হ্যামলেট তার পিতার মৃত্যুর প্রতিশোধ দিতে গিয়ে নিজেকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যান, এবং সেটা নিয়েই এই পুরো নাটকটা, জীবন মৃত্যু এবং নৈতিক দ্বন্দ্ব নিয়ে পুরো নাটকটা কাহিনী বিস্তৃত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হ্যামলেট এই ক্লাসিক নাটকটি কার লেখা? সবার আগে বাজার প্রেস করছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। এ পাশে বাজার প্রেস করেছেন আইডিয়াল স্কুল কলেজ। আপনাদের উত্তর? উইলিয়াম শেক্সপিয়ার। আপনারা বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, উইলিয়াম শেক্সপিয়ার। 1564-তে তার জন্ম, 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন, এবং ইংল্যান্ডের তিনি বিশিষ্ট নাট্যকার, কবি এবং অভিনেতা, এবং হ্যামলেট আর শ্রেষ্ঠতম ট্র্যাজেডির মধ্যে একটি। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। তো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল স্কুল কলেজ দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ থেকে। পরের প্রশ্ন আসছে পর্দায় আরেকটি ক্লাসিক উপন্যাস, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক উপন্যাস যা অপরাধ, নৈতিকতা এবং দায়িত্বের ধারণা নিয়ে আলোচনা করে। প্রধান চরিত্র হচ্ছে রাশিয়ার এক ছাত্র রদিয়ন রোমানোভিচ রাসকলনিকভ। তিনি একটা খুনের পরিকল্পনা করেন, কিন্তু এই খুনের পরিকল্পনা করার পরে তার যে মানসিক যন্ত্রণা হয় এবং তিনি যে অপরাধ বোধে ভুগতে থাকেন, সেটা নিয়েই এই উপন্যাসের কাহিনী, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এবং এটাও বিশ্ব সাহিত্যের দরবারে একটা অন্যতম সেরা সাহিত্য কর্ম। প্রশ্ন হচ্ছে যে এই উপন্যাসটি কোন বিখ্যাত সাহিত্যিক লিখেছেন? দুদলই মনে হচ্ছে তাদের উত্তর জানা নেই। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন ফিয়োদর দস্তয়েভস্কি। ফিয়োদর দস্তয়েভস্কি রাশিয়ান বিখ্যাত সাহিত্যিক। তার জন্ম 1821 সালের 11 নভেম্বর এবং 1881 সালের 9 ফেব্রুয়ারি তিনি মারা যান। ফিয়োদর দস্তয়েভস্কির স্পেশালটি হচ্ছে যে মানুষের মনের কিন্তু অনেকগুলো দিক আছে, কিছু আছে উজ্জ্বল দিক, যেখানে সে মানবিক, মানুষের উপকার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আবার কিছু অন্ধকার দিক আছে, ডার্ক সাইড, সেটাও আছে, মানুষ ভালো এবং মন্দের সংমিশ্রণ। এই যে মানব গুণের যে অন্ধকার দিক, তার যে নৈতিক সংকট তৈরি হয় যে আমি এটা করব কি করব না, তার প্রয়োজন এটা করা, কিন্তু করলে এটা অন্যায় হয়, তখন যে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে করব কি করব না, এবং একটা অন্যায় করে ফেলার পরে যে মানসিক কষ্টটা, এই রকম বিষয়গুলো নিয়ে, জটিল বিষয় নিয়ে কাজ করছেন ফিয়োদর দস্তয়েভস্কি, এবং সেটারই একটা অন্যতম রূপে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। অলরাইট, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ থেকে দুটো প্রশ্ন করা শেষ। চলে যাই আমাদের পরের বিভাগে। আমাদের পরের বিভাগ ভূগোল। আসছে প্রথম প্রশ্ন ভূগোল থেকে। স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছি আমরা, যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারত মহাসাগরের একটি অংশ। এটি আফ্রিকা এবং এশিয়া মহাদেশ, আপনি দেখেন মাঝখানে আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে, আলাদা করে দিয়েছে। একটি সাগর, সাগরটির দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এইডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত। সাগরটার উত্তরাংশে রয়েছে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর, এবং এর যে পৃষ্ঠদেশ, সেটার ক্ষেত্রফল হচ্ছে 1,74,000 বর্গ কিলোমিটার। একটি সাগর। প্রশ্ন হচ্ছে এই সমুদ্রটির নাম কি? ভারত মহাসাগরের অংশ, আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে এই সাগরটি। আফ্রিকা এবং এশিয়ার ঠিক মাঝখান দিয়ে গেছে এই সাগরটি। এই সাগরটির নাম কি? যাই হোক, মনে হচ্ছে কোনো দল উত্তর দিতে পারছে না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে এটি হচ্ছে লোহিত সাগর, রেড সি। এই বৃহৎ জলাশয়টি সৌদি আরবকে আফ্রিকা থেকে পৃথক করেছে, এবং এই যে সাগরটি, এটা হচ্ছে তেল পরিবহন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুট। লোহিত সাগর আরব উপদ্বীপকে আফ্রিকা থেকে পৃথক করেছে এবং বৈশ্বিক তেল পরিবহনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেড সি, লোহিত
সালে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, ভূগোল বিভাগে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। একটি বিখ্যাত স্থান, একটি দেশের নাম জানতে চাই। দেশটি তার বিস্তৃত রেইন ফরেস্ট, ইনকা শহর, ইনকা সভ্যতা, মাচু পিচু এবং আন্দেজ পর্বতমালা বা অ্যান্ডেজ পর্বতমালার জন্য পরিচিত। দক্ষিণ আমেরিকার পশ্চিম মধ্য অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপকূলে এই রাষ্ট্রটির অবস্থান। এখানে আছে জনবিরল মরুভূমি, সবুজ মরুদ্যান, বরফাবৃত পর্বতমালা, উচ্চ মালভূমি, গভীর উপত্যকা। কি নেই? সভ্যতা যেমন আছে, প্রাকৃতিক সৌন্দর্যও আছে। প্রশ্ন হচ্ছে আমরা কোন দেশের কথা বলছি? ইনকা শহর, মাচু পিচু আছে, আন্দেজ পর্বতমালার জন্য বিখ্যাত। এটাও আমাদের ভূগোল বই আমরা অনেকবার পড়েছি। দু দলের কাছ থেকে মনে হয় না সঠিক উত্তর পাচ্ছেন। দেখি আমাদের কম্পিউটার বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে পেরু, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। এটা রাজধানী হচ্ছে লিমা। এবং পেরু অতীতে দক্ষিণ আমেরিকার বিস্তৃত ইনকা সভ্যতা যেটি আছে, ইনকা সাম্রাজ্যের কেন্দ্র ছিল। 1600 শতকে স্পেনীয়রা দখল করে পেরু, এবং তখন ইনকা সাম্রাজ্যের পতন ঘটে এই স্পেনীয়দের হাতে। রাইট, শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে আমাদের দুটো প্রশ্ন। চলে যাই পরের বিভাগে। আমাদের সর্বশেষ বিভাগ খেলাধুলা। প্রথম প্রশ্ন আসছে লন টেনিস নিয়ে। তাকে বলা হয় ফেড এক্সপ্রেস, আবার কেউ কেউ বলেন তিনি হচ্ছেন সুইস জাদুকর। প্রশ্ন হচ্ছে সুইজারল্যান্ডের এই পেশাদারী টেনিস খেলোয়াড়, যিনি 2004-এর 2রা ফেব্রুয়ারি থেকে 2008 সালের শেষ ভাগ পর্যন্ত টানা 237 সপ্তাহ ধরে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হবার রেকর্ড গড়েছিলেন, এই বিখ্যাত খেলোয়াড়টির নাম কি? দেখতে পাচ্ছি বাজার প্রেস করছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রজার ফেদেরার। রজার ফেদেরার। ফেদেরার। ফেড এক্সপ্রেস বা সুইস জাদুকর তার ডাকনাম, আদরের নাম, সবাই ভালোবেসে ডাকেন। দেখতে পাচ্ছি এর পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও বাজার প্রেস করছেন। আপনাদের উত্তর রজার ফেদেরার। আপনারা বলছেন রজার ফেদেরার। আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অ্যাবসলিউটলি রজার ফেদেরার। রজার ফেদেরার একমাত্র খেলোয়াড় পৃথিবীতে যিনি পরপর 5 বছর উইম্বলডন জিতেছেন, 2003 থেকে 2007। আবার ইউএস ওপেনও জিতেছেন 2004 থেকে 2008 পর্যন্ত। অসাধারণ তার ট্র্যাক রেকর্ড। রজার ফেদেরার, যিনি ফেড এক্সপ্রেস বা সুইস জাদুকর নামেও পরিচিত। ভেরি ওয়েল ডান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বিষয়ভিত্তিক রাউন্ডে আমাদের সর্বশেষ প্রশ্ন আসছে এবার পর্দায়। দেখি 2024-এর 30 অক্টোবর ফাইনালে 2-1 গোলে আবারও নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের বাঘিনীরা। প্রশ্ন হচ্ছে কোন টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়বারের মতন এমন সাফল্য পেল? সবার আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপ। দেখি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কি উত্তর দেন? নারী সাফ চ্যাম্পিয়নশিপ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, আপনারা নারী শব্দটা যোগ করেছেন। দেখি আমাদের কম্পিউটার কি যোগ করে। অ্যাবসলিউটলি রাইট, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ শিরোপা অর্থাৎ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অর্জন করে 19 সেপ্টেম্বর 2022-এ, এবং সে বছর তারা ফাইনালে নেপালের বিপক্ষে 3-1 গোলে জয় লাভ করেছিল। এবার 2-1 গোলে তারা জয়লাভ করে। রাইট, দুদলই সঠিক উত্তর দিয়েছেন, অতএব দুদল আবারও পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এর সাথে শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড থেকে প্রশ্ন। চলে যাব এবার আমাদের পরবর্তী রাউন্ড, সেটি হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ 1 মিনিট সময় 10টি প্রশ্ন। প্রথমে সুযোগ থাকবে হচ্ছে এপাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
বাতাসে কোন গ্যাসের উচ্চমাত্রার কারণে অ্যাসিড বৃষ্টি হয়? সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। অলিম্পিক গেমস কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল? গ্রিস, গ্রিসে। বরফের স্তরের দ্রুত গলে যাওয়া কেন হচ্ছে? কোন বৈশ্বিক সমস্যার গ্লোবাল কারণে? ওয়ার্মিং বা বৈশ্বিক গ্লোবাল উষ্ণায়ন। ওয়ার্মিং এর কারণে। কোন উদ্ভিদের মুকুল থেকে ফল হয়? আম, আম। ব্রাজিলের রাজধানীর নাম কি? রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও। সর্জন বাদিয়ার ঘাট কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি? জসিমউদ্দিন, জসিমউদ্দিন। কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ ফুল থেকে ফল উৎপাদন করে? পরাগায়ন। পরাগায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা ফেলা হয় কোন দুটি শহরে? হিরোশিমা ও নাগাসাকি, হিরোশিমা ও নাগাসাকি। আমাদের সৌরজগতের সবচাইতে বড় গ্রহ কোনটি? জুপিটার। জুপিটার। কোন বিজ্ঞানী জেনেটিক্সের প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন? ফাদার জোয়ান মেন্ডেল। জন মন্ডল। দেখে নিই, মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তরই বোধহয় আমরা পেয়ে গেছি। কোনোটা কি বাকি আছে? জি। না না, দেখছি না কোনটা বাকি আছে। দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। বাতাসে গ্যাসের উচ্চমাত্রার কারণে অ্যাসিড বৃষ্টি হয়, সালফার ডাই অক্সাইড। অ্যাবসলিউটলি রাইট আনসার। অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল প্রাচীন গ্রিসে। বরফ দ্রুত গলে যাচ্ছে উষ্ণায়নের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে। যে উদ্ভিদের মুকুল থেকে ফল হয়, অবশ্যই আমাদের প্রিয় আম। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। সর্জন বাদিয়ার ঘাট পল্লীকবি জসিমউদ্দিনের লেখা। উদ্ভিদ ফুল থেকে ফল হয় পরাগায়নের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এবং গ্রেগর মেন্ডেল, তিনি হচ্ছেন জেনেটিক্স প্রক্রিয়ার আবিষ্কারক। 9টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি, অতএব 35 নম্বর পেয়ে যাচ্ছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবারে পালা এপাশে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখনই। চাঁদে প্রথম মানুষ পাঠানোর মিশনের নাম? কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। গোরা, এই উপন্যাসটি কার লেখা? গোরা। মিশরীয় পিরামিড নির্মাণে কোন নদীর অবদান সবচেয়ে বেশি? নীলনদ। নীলনদ। ভূমিকম্প পরিমাপ করার যে যন্ত্র, সেটির নাম কি? সিসমোগ্রাফ। টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল। মেসোপটেমিয়া সভ্যতা কোন দুই নদীর পাশে গড়ে উঠেছিল? নীলনদ। নীলনদ। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থল প্রাণী কোনটি? চিতাবাঘ। চিতাবাঘ। 2020 সালে কোন ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল? করোনা ভাইরাস। করোনা ভাইরাস। করোনা ভাইরাস। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? চাঁদে প্রথম মানুষ পাঠানোর যে মিশনের মাধ্যমে পাঠানো হয় বা যে যানের মাধ্যমে পাঠানো হয়, সেটির নাম কি? অ্যাপেলো 11। মেসোপটেমিয়া সভ্যতা কোন দুই নদীর পাশে গড়ে উঠেছিল? নীলনদ আর দুঃখিত, এর সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই আপনাদের দেয়া কতগুলো উত্তর সঠিক হলো। আমাদের কম্পিউটার বলছে চাঁদে প্রথম মানুষ পাঠানো মিশনের নাম অ্যাপোলো 11, সঠিক উত্তর। গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গোরা উপন্যাসটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা। মিশরীয় পিরামিড নির্মাণে সবচেয়ে বেশি অবদান নীল নদের। ভূমিকম্প পরিমাপ যে যন্ত্র রিক্টার স্কেলে মাপা হয়, সিসমোগ্রাফ। টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। মেসোপটেমিয়া সভ্যতা যে দুই নদীর পাশে গড়ে উঠেছিল, টাইগ্রিস, ইউফ্রেটিস। অনেকে বললেন দজলা ও ফোরাত নদীর পাশে। দ্রুতগামী স্থলপ্রাণী হচ্ছে চিতা। করোনা ভাইরাস 2020 সালে ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। দেখা যাচ্ছে আমরা 8টি প্রশ্নের উত্তর পেয়েছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে, অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 40 নম্বর। অভিনন্দন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের সাথে একটু গল্প করতে চাই, আপনাদের কথা জানতে চাই, আপনাদের স্কুলের কথা জানতে চাই। প্রথমে আসতে চাই জারিফ আফতাহি, আপনার কাছে। আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? কি হতে চান বড় হয়ে? আমি মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই ভবিষ্যতে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং? জি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সো আমার কাছে কেমিস্ট্রি জিনিসটা সবচেয়ে বেশি তো ফ্যাসিনেটিং লাগে। কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি করে, কি কাজে লাগে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ধরেন বিভিন্ন ধরনের মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিভাবে কেমিক্যাল কাজে লাগাইতে হয়, কিভাবে আপনি কস্ট কাটিং করলে আপনার কেমিক্যালটা আলটিমেটলি বাজারে বেশি সেল হবে, এই জিনিসটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংরা আগে ম্যাপ করে। এরপরে বিভিন্ন জায়গায় কেমিস্ট হিসেবে তারা নিয়োগ পায়, অথবা আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কেমিক্যাল আসলে এটার মানে কার্যক্ষমতাটা কতটুকু, এটাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংরা বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে করে, এবং আরও অনেক কিছু আরে আনুষঙ্গিক। বাহ, যাক, আমরা একজন ভবিষ্যৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ার পেয়ে যাচ্ছি আশা করি।
শুভকামনার জন্য। আর অবসর সময় কি করেন? অবসর সময় আমি গল্পের বই পড়ি। আচ্ছা, কি ধরনের বই বেশি ভালো লাগে? আমার মূলত বিভিন্ন ধরনের ফিকশন বেশি ভালো লাগে, আবার নন ফিকশন পড়ি কিন্তু আচ্ছা। কম। জারিফা আহমেদ তরুণী, আপনার কাছে জানতে চাই আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? এমনিতে ইচ্ছার কথা বলে আমিও যেহেতু বিজ্ঞান বিষয় পড়ে শুনে আসছি, সেহেতু আমারও ইচ্ছা আছে এরকম চিকিৎসা বা ইঞ্জিনিয়ারিং এই ধরনের পেশার সাথেই সম্পৃক্ত হওয়া। ইচ্ছা আছে যে আমি সৎ এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাতে এই পেশাটাতে সর্বোচ্চ ভালো দিয়ে আর দেশের মানুষকে সার্ভ করতে পারি। জারিফা অবসরে কি করেন? অবসরে আমার পছন্দের কাজ হচ্ছে বই পড়া, এছাড়া আরেকটা যেটা করি সেটা হচ্ছে বিতর্ক করা। বাহ। মোটামুটি এই দুটো কাজের সাথেই সম্পৃক্ত আছি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদেরকে অন্য 5 জনের চাইতে অনেক বেশি এগিয়ে নেবে এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে আমরা যাই করি না কারণ যদি ভালো কিছু করতে চাই এ ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদেরকে সেটা করতে সহায়তা করে। তো আপনাদের সব ক্লাব কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মূলত অনেক ভার্সেটাইল একটা স্কুল, যেখানে অনেক ধরনের ক্লাবসগুলোকে একসাথে স্কোপ দেওয়া হয় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল নামানোর জন্য। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল আইডিয়াল ডিবেটিং ক্লাব, আমাদের যে ডিবেটিং ক্লাব আমি ও দুজনই ডিবেট করি। সাথে সাথে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, যারা প্রতি বছরই নিয়মিত ফেস্টিভ্যাল নামায় এবং এটার মাধ্যমে অন্যান্য স্কুলের সাথে আমাদের একটা ভালো বন্ডিং হয়, একটা অ্যাটাচমেন্ট হয়। সাথে সাথে অন্যান্য স্কুল এসে আমাদের এখানে পার্টিসিপেট করে। সাথে সাথে আমাদের সৃজনশীল কাজ নিয়ে অনেক পরিমাণে কাজ করা হয়। এছাড়া স্পোর্টস ক্লাব, এছাড়া রেড ক্রিসেন্ট স্কাউট, এগুলোতেও আমাদের স্কুলে অনেক বেশি পরিমাণে জোর দেওয়া হয়। আসলে এই ধরনের ক্লাব কার্যক্রম যত বেশি থাকবে আমাদের ছেলেমেয়েরা বই থেকে তো শিখবেই, কিন্তু এইসব ক্লাব থেকেও তারা আরও অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। তার চেয়ে তো বড় ব্যাপার কি, একটা ক্লাব কার্যক্রমের সাথে যখন শিক্ষার্থীরা থাকে তখন কি করে একটা কাজ করতে হয়, নিয়মের মধ্যে দিয়ে একটা কার্যক্রম চালাতে হয় সেটা শেখে। ফলে ভবিষ্যতে যখন তারা কোনো অফিস করে, ব্যবসা করে, তখন কেমন করে কাজগুলো আদায় করতে হয় সেটা তারা আগেই জেনে যায়। ভেরি ওয়েল ডান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধন্যবাদ আপনাদেরকে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আপনাদের সাথে একটু গল্প করতে চাই। জাফর শাফি, আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে আপনি কি হতে চান? আমার আগ্রহ আছে আর্মির ইঞ্জিনিয়ারিং করে, কারণ আমার অন্যতম একটা স্বপ্নই হচ্ছে মিসাইল বানানো। এখন আমরা যদি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকাই, মিসাইলের হাইস্ট যে মিসাইলটা টাইগার, সেটার রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। আপনি চান আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে, আমাদের দেশের স্বাধীনতা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে আমাদের সামরিক শক্তি অবশ্যই বাড়াতে হবে। খুবই ভালো চিন্তা, কিন্তু অবসর সময় কি করেন আপনি সেটা জানতে চাই। আমার অবসর সময়ে আমার শখ হলো ছবি আঁকা, হুম হুম। বই পড়া। আমার গ্রাফিক্স ডিজাইন করা আমার অন্যতম শখ। আর আমি আমার স্কুলের ডিবেটিং ক্লাবে অ্যাজ এ ডিবেটার হিসেবে আছি। কোন সব। অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করেন? অ্যাডোবি ফটোশপ, আচ্ছা। ইলাস্ট্রেটর আর ভিডিও এডিটিং এ প্রিমিয়ার প্রো। ফটোশপ, ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রো তিনটি অত্যন্ত জটিল অ্যাপ্লিকেশন, খুবই কঠিন এটার কাজগুলো করা, কিন্তু আপনি তিনটাতেই কাজ করছেন জেনে খুবই ভালো লাগলো। বাহ, অভিনন্দন, চমৎকার জাফির, ভেরি ওয়েল ডান। এরপরে আছেন মোহাম্মদ রাইসুল ইসলাম। রাইসুল, আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? আমি একজন ডাক্তার হতে চাই, এটা আমার ভবিষ্যতের ইচ্ছা। অনেস্টলি ছোটোবেলা থেকে এটাই ইচ্ছা, কারণ অনেককেই আজ করে তুমি কেন ডাক্তার হতে চাও, বা তোমার মানে ইয়াটা কি, মোশনটা কি, কেন ডাক্তার হতে চাও। এটার অ্যান্সার একটাই যে আমাদের পরিবারে হয়তো ডাক্তার এত এক ডাক্তার নাই, বা ডাক্তারের সংখ্যা কম, এর জন্য আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি। এটা কি এবং বাসা থেকে বলেছে যে তোমাকে ডাক্তার হতে হবে? বাসা থেকে না, বাট এটা আমি নিজেই চয়েস করছি, বাট বাসা আচ্ছা। থেকেও এটা সমর্থন করছে, তো এই জন্য আমি ডাক্তার আর কি হতে চাই। বাহ, চমৎকার, খুব ভালো। অবসর সময় কি করো? অবসর সময় বর্তমানে সায়েন্স প্রজেক্টের সাথে যুক্ত আছি। আমাদের প্রজেক্ট যাবে নেক্সট ইয়ারে, গত ইয়ারেও গিয়েছিল একটা ন্যাশনালে। পাশাপাশি আমরা ভাইরা একসাথে ডিবেট করি আমাদের ডিবেট ক্লাবে, এই আর কি। আর প্রোগ্রামিং ভাষার মাঝে মধ্যে আর কি চর্চা হয় আর কি। প্রোগ্রামিং করেন? জি, কোন ল্যাঙ্গুয়েজে? আমি আসলে এত ভালো না, নর্মালি চর্চা করি পাইথন, HTML এগুলোতে আর কি আছে। এখন ওইভাবে শিখতে পারি নাই, বাট ট্রাই করি আর বাহ, কি। কিন্তু এই যে শুরু করেছেন, চেষ্টা করছেন, এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। জি। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা আমাদের শিক্ষার্থীদের জন্য জরুরি, কারণ এখন যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, বিশেষ করে পাইথন, এটি খুবই সহজ। আর সারা বিশ্বে দেখা যায় যে ক্লাস 2-3 বাচ্চারা তারাও পাইথনে বিভিন্ন রকম প্রজেক্ট করে, এটা এতই সহজ। আর এখন তো ইউটিউবের কল্যাণে মোটামুটি যে কোনো কিছু আমরা শিখতে পারি। পাইথন শেখার প্রচুর সহজ কোর্স ইউটিউবে পাওয়া যায়, একেবারে সহজ। তো বলবো যে যখনই সুযোগ পাবেন এটা করবেন। ভেরি গুড।
খুব ভালো লাগলো। তো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্কুল, অনেক পুরনো একটি স্কুল এবং প্রচুর কার্যক্রম পরিচালিত হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, অনেক ক্লাব আছে। সে সম্পর্কে জানতে চাই আপনাদের কাছে। আমাদের সামনে ডিসেম্বর এবং জানুয়ারিতে 4টা ফেস্ট নেওয়ার কথা আছে, বাকি সব ক্লাব মিলে। আমরা সব ক্লাবের মধ্যে আমাদের বন্ধনটা অনেক ভালো, কারণ আমরা সব ক্লাব আলোচনা করে যে কার কখন সুবিধা হয়, নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ফেস্টের ডেটগুলো ফিক্স করি যে একই ডেটে যাতে 2টা ফেস্ট না পড়ে। আর আমাদের এক্সট্রা আরও যেগুলো আছে যেমন বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট, সে সমস্ত কার্যক্রমেও আমাদের স্কুল অনেক ভালো আছে। তাদেরও শুনতেছি তাদের একটা ফেস্ট নেওয়ানোর কথা আছে। আরে বাহ, খুব চমৎকার। যে কেবল এইসব ক্রিয়েটিভ কাজকর্ম আছে তা না, একই সাথে স্কাউটিং, বিএনসিসি সেগুলোর ব্যাপারেও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় অনেক উদ্যোগী, জেনে খুব ভালো লাগলো। এবং এটা সব স্কুলই থাকা উচিত এ ধরনের কার্যক্রম, এবং আমাদের বাচ্চারা যত বেশি করে এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে তারা আগামীর পথে তত বেশি এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ। সেখানে সংযুক্ত থাকতে পারেন, তাহলে আমাদের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের জন্য আরেকটা সুখবর জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমাদের 2025 সালে কুইজ শুরু হতে যাচ্ছে, কুইজ শো, এবং সেখানে চাইলে আপনারা অংশ নিতে পারেন। আপনাকে যেটা করতে হবে, আপনার বিদ্যালয় থেকে বিদ্যালয়ের প্যাডে প্রধান শিক্ষকের মাধ্যমে 2জন কুইজারের নাম, একজন অভিভাবকের নাম এবং একজন স্কুল শিক্ষকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের কাছে আবেদন পাঠাবেন। এবং আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ শো কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। যারা অংশ নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কুইজ শো কুইজ 2025-এ অংশ নেবার জন্য। তো দারুণ লাগলো আমাদের আজকের এই এপিসোড। আশা করি যে আপনারাও এনজয় করেছেন এবং সেই সাথে আপনারাও নিশ্চয়ই চেষ্টা করেছেন প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। অভিনন্দন আপনাদেরকে এই উত্তর দেবার চেষ্টা করবার জন্য। আর সেই সাথে যে কথাটা আমরা বারবারই আলোচনা করছি, যে সৃজনশীল কাজের সাথে পড়াশোনার পাশাপাশি জড়িত থাকা অনেক বেশি দরকার। সেই সাথে শারীরিক কসরতের কাজগুলো, বিশেষ করে স্কাউটিং, বিএনসিসি, রোভার স্কাউটিং, গার্লস গাইড, এই ধরনের যত সংস্থা আছে সেগুলোর সাথে কাজ করাটা খুব জরুরি। কারণ এ ধরনের সংগঠন আমাদেরকে নিয়মানুবর্তী হতে শেখায়, আমাদেরকে ফিজিক্যালি ফিট করে এবং জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে হিউম্যান স্কিলগুলো আছে, লাইফ স্কিলগুলো আছে, সেগুলো আমাদেরকে শেখায়, যা আমাদেরকে আগামীতে উন্নত জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আজকে আমাদের কুইজ শো কুইজ 2024-এর এই শেষ পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় KM জাফর শাফি নবম শ্রেণীর ছাত্র এবং মোহাম্মদ রাইসুল ইসলাম জাহিন অষ্টম শ্রেণীর ছাত্র, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 130 নম্বর। অভিনন্দন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এদিকে রয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের জারিফ আফতাহি এবং জারিফা আহমেদ তরুণী, দুজনই 10ম শ্রেণীর শিক্ষার্থী। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অভিনন্দন দুদলকেই, অভিনন্দন আপনাদের। সবসময় যেটা বলি, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন এবং থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে। হ্যাপি কুইজিং।